রাত তখন প্রায় ৩টে। চারপাশে নিঝুম নিস্তব্ধতার চাদরে ঢাকা। অথচ হৃদির মনের ভেতর চলছে এক তুমুল ঝড়। বিছানায় ছটপট করতে করতে বারবার তার চোখ চলে যাচ্ছে বালিশের পাশে রাখা ফোনটার দিকে। স্ক্রিনটা এখন অন্ধকার, কিন্তু হৃদির মনের পর্দায় জল করছে সৌহদ্দর সেই শেষ মেসেজটা। যতবার সেই কথাগুলো চোখের সামনে ভেসে উঠেছে, হৃদির মনে হচ্ছে তার সমস্ত রক্ত যেন হুড়মুড় করে এসে জমা হয়েছে গালে। মুহূর্তেই তার মুখটা লজ্জায় রক্তিম হয়ে উঠেছে। মেসেজের ভাষা আর ভঙ্গি দেখে হৃদির বুঝতে বাকি নেই যে সৌহার্দ্য একদম ধরে ফেলেছে ফেক আইডির মালিক হৃদি। এসিটা বেশ খানিকটা কমিয়ে দিয়ে দেওয়া, হাড় কাঁপানো ঠান্ডায় ঘর জমে যাওয়ার কথা, অথচ হৃদির গাল দুটো দাউ দাউ করে চলছে। আর সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে সারা শরীরে। শীতেও তার ত্বকের উপর দিয়ে বয়ে যাচ্ছে অদ্ভুত এক উষ্ণ শিহরণ। সে দু হাতে মুখ চেপে ধরল, যেন নিজের এই তীব্র লজ্জার বহিঃপ্রকাশকে আড়াল করতে চাইছে। ফেক আইডিটা থেকে একটু দুষ্টুমি করতে চেয়েছে রীতি, কিন্তু নিজেই যে এমন গোলক ধাঁধায় ফেসে যাবে তা সে দুঃস্বপ্নেও ভাবেনি। যে মানুষটাকে সে সবসময় গম্ভীর, নির্লিপ্ত আর পেশাদার এক ডক্টর হিসেবে দেখে এসেছে, সেই মানুষটার ভেতর যে এমন রসিক আর উন্মাদ এক সত্তা লুকিয়ে আছে তা হৃদির কল্পনার অতীত। বালিশে মুখ গুজে সে ফিসফিস করে বলে উঠল, ছি, কি অসভ্য, কি লুচ্চা ডাক্তার একটা। রাত প্রায় 4টে। ভোরের নিস্তব্ধতা চারপাশকে ঘিরে ধরেছে। ডুপ্লিকেট চাবি দিয়ে নিঃশব্দে দরজা খুলে ভেতরে ঢুকলো সৌহার্দ্য। টানা ডিউটির ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। তার উপর সন্ধে থেকে কিছু খাওয়া হয়নি। খিদেই পেট চুইচুই করছে। রান্নাঘরের দিকে এক পা বাড়ালো সে, কিন্তু পরক্ষণে থমকে গেল। লন্ডনে থাকতে সে খালার বাসায় থাকতো, তাকে কখনো কিছু করতে হয়নি। সৌহার্দ্য রান্নাঘরের গলি খুঁজেও চেনে না। আর নিজে হাতে কিছু বানানো তার কাছে হিমালয় জয়ের সমান। দিদিকে একবার ডাকবে কিনা ভাবলো, কিন্তু পরক্ষণে মনে পড়লো বেশ রাত পর্যন্ত দুষ্টুমি করে মেয়েটা এতক্ষণে ঘুমিয়েছে, এখন ঘুম ভাঙানো ঠিক হবে না ভেবে আর ডাকলো না। এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিজের ঘরে ফেরার পথে দিদির ঘরের সামনে এসে তার পা আটকে গেল। দরজাটা সামান্য ভেজানো, মৃদু ধাক্কায় ভেতরটা দৃশ্যমান হতেই সৌহর্দ্যের নিঃশ্বাস মুহূর্তের জন্য আটকে গেল। ডিম লাইটের নীলচে আলোয় হৃদি এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে। ঘুমের ঘোরে টি শার্ট কিছুটা উপরে উঠে গেছে, বেরিয়ে আছে মসৃণ উদর। পাজামাটাও অনেকটা উপরে উঠে এসেছে। সৌহার্দ্য দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। ভুরু কুচকে বিড়বিড় করে উঠল, এভাবে কেউ ঘুমায়? দরজাটা লক করে ঘুমালে কি হতো? স্টুপিড। তবুও এগিয়ে যেয়ে কাঁপা কাঁপা হাতে আলতো করে কাঁথাটা টেনে দিয়ে শরীর জড়িয়ে দিল। এরপর সমহিত মতো গিয়ে বসলো হৃদির পাশে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ছোট গোলগাল শ্যামবর্ণের চেহারাটার দিকে। কি এক অদ্ভুত ক্ষমতা এই মেয়েটার, তাকে দিনের পর দিন নাজেহাল করে ছাড়ছে। হৃদি আহামরি সুন্দরী হয়তো নয়, কিন্তু তার চোখ আর চেহারায় এমন এক সম্মোহনী মায়া আছে যা যে কাউকে ঘায়েল করার জন্য যথেষ্ট। ঘুমন্ত হৃদির কপালে বিন্দু বিন্দু ঘামের শিশির চিকচিক করছে। সৌহার্দ্য একটু ঝুঁকে পড়ল, নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতো করে হৃদির নাকের উপরের ঘামটুকু মুছে দিয়ে তার নাকটা হালকা টিপে ধরে ফিসফিস করে বলল, আমার বোচা নাক। একটু আওয়াজ না করে নিজের মনের অদ্ভুত ভালো লাগাটা লুকিয়ে সে বেরিয়ে গেল নিজের রুমে। নিজের রুমে ফিরে সৌহার্দ্য দ্রুত শাওয়ারটা সেরে নিল। ঠান্ডা জল শরীরে কিছুটা সজীবতা দিলেও মনের ক্লান্তি কাটলো না। বিছানার উপর হয়ে ধপ করে শুয়ে পড়ল সে। কাল সকালে আবার ক্লাস আছে। গত সপ্তাহে 2 সপ্তাহে টানা কয়েকটা ওটি থাকায় বেশ কয়েকটা ক্লাস নেওয়া হয়নি। অবশ্য সৌহর্দ্যের পক্ষে নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব না। মাসে হাতে গোনা কয়েকটি ক্লাসই তার নেওয়া হয়। বালিশে মুখ গুজেও সে স্থির হতে পারছিল না। হৃদি সেই নীল আলোর মাখা ঘুমন্ত মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। অদ্ভুত এক ঘোর তাকে পেয়ে বসলো। তবুও চিন্তা ভাবনা বাদ দিয়ে চোখ বুজলো। ভোর 6টার অ্যালার্মের শব্দে হৃদির ঘুম ভাঙলো। কোনো রকমের গায়ে ওড়নাটা জড়িয়ে সে দ্রুত ওয়াশরুমের দিকে ছুটলো। অজু সেরে নামাজটা পড়ে নিল সে, যেন মনের অস্থিরতা কিছুটা শমিত হয়।
এরপর কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে সকালে স্নিগ্ধ বাতাসে চোখ বুজে রইল হৃদি। রান্নাঘরের দিকে যাওয়ার কথা ভেবেও গেল না সে। আজ পড়ার পাহাড় জমে আছে, বিশেষ করে বায়োকেমিস্ট্রির একটা কঠিন টপিক কিছুতেই মাথায় ঢুকছে না। মাথা চক্কর দিয়ে ওঠার জোগাড়। হঠাৎ সৌহদ্দের কথা মনে পড়ল তার। মানুষটা গম্ভীর হলেও পড়া বোঝানোর দক্ষতা অসাধারণ, কিন্তু পরক্ষণে ভয় তাকে গ্রাস করলো। অসভ্য লোকটার মেজাজের কি কোনো ঠিক আছে? এই ভালো তো এই খারাপ, যদি আবার ঝাড়ি মারে। তবুও পড়ার তাগিদে সব সংকোচ আর ভয় একপাশে সরিয়ে হৃদি এগিয়ে গেল সৌহদ্দের রুমের দিকে। দরজার সামনে এসে তার বুকের ধুকপুকানিটা যেন বেড়ে গেল। ভয় হচ্ছে, তবুও আলতো হাতে দরজা ঠেলে সে ভেতরে পা রাখলো। ঘরে পা রাখতেই গ্রিড অ্যাডভেন্টার্স পারফিউমের মাদকতা মাখা মিষ্টি গন্ধে হৃদির চোখ দুটা বুজে এলো। কিন্তু পরক্ষণেই যা দেখলো তাতে লজ্জায় তার মুখটা চেরির মতো লাল হয়ে উঠল। বিছানায় উপর হয়ে শুয়ে আছে সৌহদ্দ। শরীরের উপরের অংশটা অনাবৃত, কোমর পর্যন্ত কেবল একটি কাঁথা জড়ানো। রীতি চোখ বন্ধ করে তড়িঘড়ি করে পিছন ফিরে চলে যেতে চাইল, ঠিক তখনই ভেসে এলো সৌহদ্দের ঘুম জড়ানো কণ্ঠস্বর, কাম হেয়ার বেবি। হৃদের হৃদস্পন্দন যেন গলায় এসে ঠেকলো। সে খুব ভালো করেই বুঝতে পারছে রাতে সেই মেসেজগুলোর রেশ ধরে সে এভাবে ডাকছে। লজ্জায় কাষ্ট হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতেই এবার ভেসে এলো সৌহার্দ্যের বিরক্তি ভরা কণ্ঠস্বর, দের ব্যাটারি, দাঁড়িয়ে না থেকে কি চাই বলো। হৃদি মনে মনে নিজের রাগটা কোনো মতো চেপে আমতা আমতা করে বলল, একটা সাবজেক্ট বুঝছি না, একটু বুঝিয়ে দিবেন? সৌহদ্দ আড়মোড়া দিয়ে উঠে বসলো। বিছানায় হেলান দিয়ে বসা মানুষটার চোখ দুটা ঘুমের ঘোরে লাল হয়ে আছে। হৃদির দিকে এক পলক তাকিয়ে হাতের ইশারায় কাছে ডাকলো সে। হৃদি সৌহার্দ্য থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে বইটা খুললো, কিন্তু আর চোখেও তার দিকে তাকালো না। তাকানোর সাহস পাচ্ছে না। লোকটা কেমন অসভ্য, পাশেই তো টি শার্ট পরে আছে, অথচ এভাবে অনাবৃত শরীরে বসে আছে। হৃদির মনের ভিতর তখন লজ্জা আর বিরক্তির এক অদ্ভুত লড়াই চলছে। সৌহার্দ্য হৃদের অস্বস্তি স্পষ্ট টের পেল, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপই করলো না। সে হৃদির দিকে একটু ঝুঁকে বইয়ের টপিকটা বোঝাতে শুরু করলো, কিন্তু 2-3 বার বুঝিয়ে দেওয়ার পরও হৃদির মাথায় কিছুতেই ঢুকছে না। ঢুকবে কিভাবে? তার দৃষ্টি বারবার সরে যাচ্ছে সৌহদ্দের সেই উন্মুক্ত সুঠাম বুকের দিকে। শরীরের লোম আর বলিষ্ঠ পেশিগুলো সেই অদ্ভুত সৌন্দর্য হৃদির মনোযোগ পুরোপুরি নস্যাৎ করে দিচ্ছে। হৃদি মনে মনে নিজেকে ধিক্কার দিল, ছি, আমি কবে থেকে এত বেহায়া হয়ে গেলাম। ওর ভাবনার মাঝে সৌহার্দ্য বিরক্ত গলায় ঝাঁঝিয়ে উঠল, তুমি পড়তে এসেছো না আমাকে বিরক্ত করতে? হৃদি লজ্জায় কুকড়ে গিয়ে আমতা আমতা করে বলল, প্লিজ গায়ে কিছু জড়ান না। সৌহার্দ্য বিরক্তির চরম শিখরে পৌঁছে ভুরু কুচকে তাকালো। পাশ থেকে টি শার্টটা টেনে নিয়ে কোনো মতে গায়ে জড়িয়ে নিল সে। এরপর আবার হৃদির দিকে তাকিয়ে নিস্পৃহ ভঙ্গিতে পড়াটা বুঝিয়ে দিল। হৃদি যখন বিষয়টা পুরোপুরি বুঝে উঠতে পারছে, ঠিক ঠিক তখনই সৌহার্দ্য গমগমে স্বরে ঘোষণা করলো, আজ তোমাদের একটা ক্লাস টেস্ট নিব। হৃদি মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নিচ্ছিল, তখন সৌহার্দ্যের গভীর কণ্ঠস্বর তাকে আটকে দিল। গতবার টেস্টে তোমার থেকে যে 6 মার্ক কাটা হয়েছিল সেটা বাড়িয়ে দিলে হ্যাপি হবে। হৃদির মনে মনে একটু খুশি হলো। এমনিতেই তার প্রিপারেশন খুব একটা ভালো ছিল না, তাই অন্তত এই একটা সুবিধা পেলে সে হাঁপ ছেড়ে বাঁচবে। খুশিতে গদগদ হয়ে হৃদি বলে উঠল, দেবেন? দিলে তো ভালোই হয়। সৌহার্দ্য তার গম্ভীর মুখটা হৃদির একদম কাছাকাছি এগিয়ে আনলো। ঠান্ডা গলায় সে বলল, ওকে দেন, একটা মর্নিং কিস করো। কথাটা কানে যেতেই হৃদির মাথায় যেন আগুন জ্বলে উঠল। রাগে নাক মুখ কুঁচকে তেতে উঠে সে চিৎকার করে উঠল, অসভ্য লুচ্চে ধান্দাবাজ লোক একটা! বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না। রাগে গজগজ করতে করতে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। হৃদি ঘর থেকে বেরিয়ে যেতেই সৌহার্দ্য ঠোঁট কামড়ে মৃদু হাসলো। মেয়েটাকে এভাবে রাগাতে তার সাথে দুষ্টুমি করতে তার অদ্ভুত ভালো লাগে। কথায় কথায় এই পুচকে মেয়েটি যেভাবে সাপের মতো ফনা তুলে যেভাবে তেড়ে আসে তা সৌহার্দ্যের বেশ উপভোগ্য বলে মনে হয়। হৃদির যাওয়ার পথের দিকে তাকিয়ে সে বিড়বিড় করলো, ভাবা যায় যে সৌহার্দ্য চৌধুরীর সামনে কথা বলতে পুরো মেডিকেল টিম থরথর করে কাঁপে, সেখানে আমার পুচকে বউটা আমাকে পাত্তাই দেয় না। নিজের মনে এক চিলতে হাসি হেসে সৌহার্দ্য ফ্রেশ হতে চলে গেল।
রিদি রেডি হয়ে নিচে নামতে নামতে 8টা বেজে গেছে। নাস্তার টেবিলে বাড়ির সবাই আগেই বসে পড়েছে। সৌহদ্দকে সেখানে দেখে রিদি একটু আড়ষ্ট হয়ে গেল। সৌহদ্দ একবার রিদির দিকে ভুরু কুঁচকে তাকালেও পরক্ষণে চোখ ফিরিয়ে নিল। খুব সামান্য কিছু খেয়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে সে উঠে দাঁড়ালো। রিদি দ্রুত পায়ে বেরিয়ে যেতেই সৌহদ্দ পেছন থেকে কোনো দিকে না তাকিয়ে গম্ভীর মুখে গমগমে কণ্ঠে নির্দেশ দিল, খেয়ে দেন, আসো। রিদি থমকে দাঁড়িয়েছে, মিনমিন স্বরে বলল, দেরি হয়ে গেছে। সৌহদ্দ আর কোনো কথা না বাড়িয়ে শীতল গলায় বলল, আই অ্যাম টেলিং হোয়াট আই অ্যাম সেইং, ডু ইট ফাস্ট। বলেই সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে হন হন করে বেরিয়ে গেল। শারহান চৌধুরী এতক্ষণ তার ছেলের দিকে তাকিয়েছিল। রিদির প্রতি সৌহার্দ্যের এই অযাচিত যত্ন আর শাসনের ভেতরে তিনি এক অদ্ভুত নির্ভরতার ছায়া খুঁজে পেলেন। ছেলের এই রূপ দেখে তিনি স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেললেন। মনের কোণে একটা চাপা ভয় ছিল, কিন্তু এখন মনে হচ্ছে নিজের মৃত বন্ধুকে দেওয়া কথাটি হয়তো ঠিকঠাক রাখতে পারবেন। হঠাৎ করেই শারহান চৌধুরীর মস্তিষ্কের পর্দায় ভেসে উঠল সেই দিনের সেই ভয়াবহ স্মৃতি। আকরাম খানের অ্যাক্সিডেন্টের ঠিক আগের দিন ফোনটা যখন এসেছিল, আকরাম খানের কণ্ঠস্বর ছিল অস্বাভাবিক আতঙ্কিত। সেই কাঁপা কাঁপা গলায় আকরাম খান বলেছিলেন, আমার সামনে বিপদ শারহান, তোর সাথে দেখা করে সব খুলে বলবো, কিন্তু তার আগে যদি আমার কিছু হয়ে যায় রিদিকে তোর দায়িত্বেই নিতে হবে। শাহেদা ভাবিকে কথা দিয়েছি, তোর বোনের শেষ চিহ্নটুকু আমি তার হাতে তার বোনের শেষ চিহ্নটুকু আমি তার হাতে তুলে দেব। বন্ধুর সেই শেষ আকুতির আর আতঙ্কিত কণ্ঠস্বর আজও তার কানে প্রতিধ্বনিত হচ্ছে। সেসব স্মৃতি মনে পড়তেই সারহান চৌধুরীর চোখের কোণে জল চিকচিক করে উঠল। ভারাক্রান্ত হৃদয়ে তিনি আর নাস্তা চালিয়ে যেতে পারলেন না। চোখের জল আড়াল করতেই তিনি চোখ বন্ধ করে নিলেন এবং নিঃশব্দে নাস্তার টেবিল থেকে উঠে নিজের ঘরের দিকে চলে গেলেন। কলেজ গেট দিয়ে ভেতরে ঢুকতে রিদি দেখতে পেল সায়েমকে। কোনো কিছু না ভেবেই সে দ্রুত এগিয়ে গেল, গিয়ে সায়েমের পিঠে একটা জোরদার চাপড় বসিয়ে দিয়ে চমকে দেওয়ার জন্য। কিন্তু রিদির হাত সায়েমের পিঠ স্পর্শ করার আগে সায়েম তীব্র বেগে সরে গেল। রিদি অবাক হয়ে থমকে দাঁড়ালো। সায়েম এমন অস্বাভাবিক আচরণ তার বোধগম্য হলো না। সে ভুরু কুঁচকে সায়েমের দিকে তাকাতে সায়েম থমথমে গলায় বলল, তুই আমার থেকে দূরে থাক বোন। মনে মনে সায়েম বলল, তোর ওই খাটার জামাইয়ের জ্বর খাওয়ার কোনো শখ আমার নেই। কয়েকদিন আগের ঘটনাটা সায়েম রিদির হাত ধরে কিছু একটা বলেছিল, যা কোনোভাবে সৌহদ্দের চোখে পড়ে যায়। এরপর সৌহদ্দ তাকে নিজের চেম্বারে ডেকে নিয়ে রীতিমতো থ্রেট দিয়েছে। রিদির সাথে কথা বললে যেন অন্তত 1 মিটার দূরত্ব বজায় রাখা হয়। সায়েমের এই অদ্ভুত ব্যবহার দেখে পৃথা ও সুমি অবাক হলেও আর কথা বাড়ালো না। এমনিতেই ক্লাসের জন্য দেরি হয়ে গেছে। তারা দ্রুত ক্লাসরুমের দিকে পা বাড়ালো। ক্লাসে ঢুকেই চারজন এক ও নতুন মুখ দেখে থমকে গেল। সায়েম কৌতূহল হলো মেয়েটির সাথে পরিচিত হতে গিয়ে এগিয়ে গেল। মেয়েটি বাঁকা দৃষ্টিতে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। দিদি বিরক্তিতে আর পাত্তা না দিয়ে সোজা গিয়ে নিজের সিটে বসলো। পিঠার আর সুমি পাশের এক সহপাঠীর কাছে জানতে পারলো মেয়েটিও অন্য এক মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার হয়ে এসেছে। তার পোশাক আশাকের ধরন দেখে রিদির অস্বস্তি হলো। সে নাক মুখ কুঁচকে বসে রইল। ঠিক সেই মুহূর্তে ক্লাসে প্রবেশ করলেন সৌহদ্দ। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে মুখে এক হিমশীতল গাম্ভীর্য। সে যখন প্রজেক্টরের সামনে গিয়ে দাঁড়ালো তখন ওই নতুন মেয়েটি হঠাৎ উঠে দাঁড়িয়ে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। সে বেশ উচ্চকণ্ঠে বলে উঠল, হাই স্যার, আমি সিনিয়র প্রফেসর ডাক্তার এহসান তালুকদারের মেয়ে তুলিকা তালুকদার। মেয়েটির অসংলগ্ন পোশাকে কলেজে আসা আর তার ঔদ্ধত্য দেখে সৌহার্দ্য বিরক্তির চরম সীমানায় পৌঁছালো। সে চোখ ফিরিয়ে নিয়ে গমগমে গলায় বলল, সিট ডাউন। এটা হাই হ্যালো করার জায়গা নয়। পরিচয় জানানোর প্রয়োজন হলে আমি নিজেই জেনে নেব। এখানে বাবার পরিচয়ের চেয়ে নিজের পরিচয় বেশি জরুরি। প্লিজ মেক দ্যাট। বলেই সে নিজের লেকচারে ফিরে গেল। অপমানিত বোধ করা তুলিকা চুপচাপ বসে রইল। সায়েম এটা থেকে হো হো করে হেসে উঠলেও পরক্ষণে সৌহার্দ্যের শীতল চোখের দিকে তাকাতে হাসিটা কোনো রকমে গিলে ফেললো। মনে মনে গজগজ করে বলল, সাদা বান্দর, আর কাউকে পাঠাতে চাইতে পারলি না, শেষ পর্যন্ত এই খাটাসটাকে পটাতে চাইলি, পাইলি না, যে কিনা নিজের বউকেও কথা শোনাতে ছাড়ে না।
প্রায় ঘন্টাখানেক ক্লাস নেওয়ার পর সৌহার্দ্য সবাইকে প্রশ্নপত্র বিলি করে দিল। হাত ঘড়ির দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলল, 20 মিনিট সময়, এর মধ্যেই শেষ করতে হবে। ক্লাস জুড়ে নিস্তব্ধতা, সবাই মনোযোগ দিয়ে লিখছে। হঠাৎ হৃদির তলপেটে মোচড় দিয়ে উঠল। যন্ত্রণায় হৃদির মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কপাল বেয়ে ঘাম ঝরছে। এমন অস্বস্তিকর মুহূর্তে কি করবে ভেবে সে দিশেহারা হয়ে পড়ল। লজ্জায় আর যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে সে আর চোখে সৌহার্দ্যের দিকে তাকালো। সৌহার্দ্য তখন থেকে হৃদির দিকে লক্ষ্য করছিল। হৃদির এমন করুণ আর অস্বস্তিকর চাহনি দেখে সৌহার্দ্য স্থির থাকতে পারল না। ধীর পায়ে হৃদির সিটের কাছে গিয়ে সামান্য ঝুঁকে নিচু স্বরে জিজ্ঞেস করলো, এনি প্রবলেম? হৃদির লজ্জায় কুঁকড়ে গেল। কিভাবে বলবে এই সমস্যার কথা, অথচ না বলে উপায়ও নেই। হৃদির চোখের কোণে জল আর অস্বস্তি দেখে সৌহার্দ্য পরিস্থিতি আর ঠিকই আঁচ করতে পারল। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে হৃদির খাতাটা তুলে নিয়ে গম্ভীর কথা বলল, তুমি আমার চেম্বারে যাও, আমি আসছি। সৌহার্দ্যের কণ্ঠে কোনো বাড়তি কৌতূহল নেই, বরং এক ধরনের অভয় ছিল। হৃদি কোনো কথা না বলে মাথাটা নিচু করে দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। হৃদি বেরিয়ে যেতেই সৌহার্দ্য নিজের ফোনটা বের করে কাউকে একটা মেসেজ পাঠিয়ে দিল। হৃদি যখন সৌহার্দ্যের চেম্বারে গিয়ে ঢুকলো, তখনই এক নার্স এসে তার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে গেল। নার্স মিষ্টি হতে হেসে বলল, হৃদি ম্যাম, সৌহার্দ্য স্যার এটা আপনাকে দিতে বলেছে, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। নার্সের কথা শুনে হৃদির বুকের ভেতরটা একটু হালকা হলো। লজ্জায় আড়ষ্ট হয়ে সে মৃদু হেসে বলল, না আপু, আপাতত ঠিক আছে, ধন্যবাদ। নার্স চলে যাওয়ার পর হৃদি নিজের কাজ সেরে নিল, কিন্তু মনের ভিতর এক অদ্ভুত লজ্জা কাজ করছে। বিড়বিড় করে বলল, লোকটা কি অসভ্য! আমি মুখ খোলার আগেই কিভাবে সব বুঝে গেল। কথাটা ভাবতেই হৃদির লজ্জায় গাল দুটো লাল টকটকে হয়ে উঠল। প্রায় আধা ঘন্টা পর সৌহার্দ্যর চেম্বারে ঢুকতেই হৃদি এক অদ্ভুত সংকোচ আড়ষ্ট হয়ে পড়ল। লজ্জায় যেন ওর পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। হৃদির এমন জড়সড় অবস্থা দেখে সৌহার্দ্য বিরক্তিতে ভুরু কুঁচকে তাকাতেই হৃদির মনে হলো পৃথিবীটা যেন এই মুহূর্তে দ্বিধা বিক্ত বিভক্ত হয়ে যাক। সৌহার্দ্য শান্ত অথচ কাঠখোট্টা গলায় বলল, হোয়াটস প্রবলেম? ইটস নর্মাল, এত লজ্জা পাওয়ার কি আছে? হৃদি ভেতরে ভেতরে ফুঁসে উঠল, অসভ্য! সব বোঝে, অথচ কেমন করে ইচ্ছে করে ওকে লজ্জায় ফেলে দিচ্ছে। হৃদির ভেতরের চাপা রাগ বুঝতে না পেরে সৌহার্দ্য ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, ব্যথা আছে? হৃদি কোনো কথা না বলে শুধু একবার মাথা নাড়ল। সৌহার্দ্য ড্রয়ার থেকে একটা ওষুধ বের করে ওর দিকে এগিয়ে দিল। ওষুধটা খেয়ে হৃদি আমতা আমতা করে বলল, আমার লেখাগুলো তো সব শেষ হয়নি। সৌহার্দ্যর খাতাটা হাতে নিয়ে একবার উল্টে পাল্টে দেখলো, তারপর চিন্তিত চোখে হৃদির দিকে তাকিয়ে বলল, এখন কি লিখতে পারবে? হৃদি সম্মতি জানালে সৌহার্দ্য খাতাটা ওর হাতে দিয়ে উঠে দাঁড়ালো। ঠিক আছে, তুমি লিখে রাখো, আমি রাউন্ডে দিয়ে আসছি, বলেই সে চেম্বার থেকে বেরিয়ে গেল। কিন্তু হৃদির পেটের তীব্র মোচড় দেওয়া ব্যথা ওকে কিছুতেই লিখতে দিচ্ছিল না। অস্বস্তিতে ঘামছিল সে। খাতাটা অসম্পূর্ণ রেখে কোনো মতো গুছিয়ে নিয়ে সৌহার্দ্য ফিরতে সে খাতাটা এগিয়ে দিয়ে চলে যেতে চাইল, কিন্তু সৌহার্দ্য বাধা দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, একটু ওয়েট করো, আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, একা যেতে হবে না। বলেই কাউকে ফোন করে বাকি রোগীগুলো দেখার দায়িত্ব দিয়ে সৌহার্দ্য হৃদিকে নিয়ে বেরিয়ে পড়ল। গাড়ির সামনের সিটে হেলান দিয়ে চোখ বুজে বসেছিল হৃদি। ব্যথায় শরীর যেন ভেঙে আসছিল। ড্রাইভ করতে করতে সৌহার্দ্য বারবার আর চোখে হৃদির ফ্যাকাশে মুখটার দিকে তাকাচ্ছিল। হঠাৎ গাড়ির ভেতরে নিস্তব্ধতা ভেঙে সৌহার্দ্য গম্ভীর স্বরে ভেসে এলো, বেশি প্রবলেম হচ্ছে? হৃদি মাথা নেড়ে না সূচক জবাব দিল। সৌহার্দ্য কথা বাড়ালো না, কিন্তু গাড়িটা একপাশে থামিয়ে দ্রুত পায়ে নেমে গেল। মিনিট খানিক পর ফিরে এলো কিছু ড্রাগ চকলেট আর প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে ফিরল। বাড়ির সামনে গাড়ি থামিয়ে থামিয়ে দেখলো হৃদি ব্যথায় কুঁকড়ে গিয়ে ছিটে ঘুমিয়ে পড়েছে। সৌহার্দ্য খুব সাবধানে, যাতে হৃদির ঘুম না ভাঙে, ওকে নিজের বাহুবন্ধনে তুলে নিল। পালকের মতো হালকা হৃদিকে কোলে নিয়ে সে বাড়ির ভেতরে ঢুকে হৃদিকে ওর বিছানায় আলতো করে শুইয়ে দিয়ে সৌহার্দ্য সোজা চলে গেল ডাইনিং এ। কাউকে না পেয়ে নিজেই গরম পানি করে হট ব্যাগে ভরে আবার হৃদির রুমে ফিরে এসে দেখলো হৃদি যন্ত্রণায় কাতরাচ্ছে। সৌহার্দ্য ধীর স্থির হাতে হৃদির জামার উপর দিয়ে হট ব্যাগটা ব্যথার জায়গায় চেপে ধরলো, তারপর গায়ে কাঁথা টেনে দিল যত্ন করে। নিজের ক্লান্তি ওর পাশেই শরীর নিজের ক্লান্তিতে ওর পাশেই শরীর এলিয়ে দিল। বিকালের ম্লান আলো এসে হৃদির জানালার গ্রিলে ধাক্কা খাচ্ছে। বাইরের পাখিগুলোর কিচিরমিচির আওয়াজ বিকালের নিস্তব্ধতা ভাঙছে।
কিন্তু হৃদির ঘরের ভেতর সময় যেন থমকে আছে। হৃদির তলপেটে সেই তীব্র যন্ত্রণাটা এখন খানিকটা কমে এসেছে। সৌহদ্দের বুকের উষ্ণ স্পর্শে সে এখন আরামে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঠিক এই সময়ে শাহেদা চৌধুরী রিদিকে খুঁজতে খুঁজতে দোতলায় উঠে এলেন। কলেজ থেকে ফেরার পর রিদিকে তার চোখে পড়েনি, তাই একটু চিন্তিত ছিলেন তিনি। দরজার সামনে এসে হাতলটা আলতো করে ঘোরাতেই দেখলেন দরজাটা ভেজানো। ঘরের ভেতরের দৃশ্যটা দেখে শাহেদা চৌধুরীর পায়ের নিচে যেন মাটি স্থির হয়ে গেল। নীলচে মৃদু আলোয় বিছানায় পাশাপাশি শুয়ে আছে সৌহার্দ্য আর হৃদি। সৌহার্দ্যের হাতের উপর মাথা দিয়ে হৃদি তার নিজের এক হাত সৌহার্দ্যের গলাটা পেঁচিয়ে ঘুমিয়ে আছে। সৌহার্দ্য আর একটা হাতে হৃদির চুলের ভাঁজে আলতো করে রাখা। চুলে হাত বুলিয়ে দিতে দিতে ওভাবেই বোধহয় ঘুমিয়ে পড়েছে সে। দুজনে গভীর ঘুমে আচ্ছন্ন। ছেলের এই রূপে এই কোমলতা যা তিনি এতদিন ভাবতেই পারেননি, তা আজ প্রত্যক্ষ করে শাহেদা চৌধুরীর চোখের কোণে জল চিকচিক করে উঠল। এক পরম তৃপ্তির হাসি ফুটে উঠল তার মুখে। তিনি কোনো শব্দ না করে সত্যপনে দরজাটা আবার আগের মতো চাপিয়ে দিয়ে নিচে চলে গেলেন। মনে মনে কেবল দোয়া করলেন এই সুখ যেন চিরস্থায়ী হয়। সন্ধ্যা প্রায় 6টার কাছাকাছি। হঠাৎ সৌহার্দ্যের ফোনটা তীব্র শব্দে বেজে উঠতেই নিস্তব্ধতা ভেঙে গেল। বিরক্তিতে কপালে ভাঁজ ফেলে বিছানা হাতড়ে ফোনটা নিয়ে দ্রুত কলটা কেটে দিল। পরক্ষণে হৃদের দিকে তাকাতে তার বিরক্তি মুহূর্তেই কর্পূরের মতো মিলিয়ে গেল। মেয়েটা তখনও ওর গলা জড়িয়ে ধরে নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে। হৃদিকে সরিয়ে দেওয়ার মতো নিষ্ঠুরতা সে করতে পারল না, বরং ওকে ওভাবেই আলতো করে জড়িয়ে রেখে পুনরায় ফোনটা কানে তুলল। ওপাশ থেকে কিছু একটা শোনা মাত্রই পেশাদার ও শান্ত কণ্ঠে বলল, গেট দ্য ওটি রেডি, আই উইল বি দেয়ার ইন অ্যাবাউট অ্যান আওয়ার। বলেই লাইনটা কেটে দিল। সৌহার্দ্য কিছুক্ষণ পর হৃদিকে খুব সাবধানে নিচ থেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু ঘুমের ঘোরে হৃদি যেন ওকে আরো আঁকড়ে ধরল, যেন এই মানুষটার মাঝেই তার সমস্ত নিরাপত্তার আশ্রয় খুঁজে পেয়েছে। সৌহার্দ্য নিজের হাতটা হৃদির চুলের ভাঁজে গলিয়ে পরম মমতায় হাত বুলিয়ে দিল। তারপর কানের কাছে মুখ নিয়ে তো নিচু স্বরে ডাকলো, বোঝা না, গেট আপ, কিছু খেতে হবে। সৌহার্দ্যের গলার আওয়াজে কানে যেতেই রীতি ধরফরিয়ে জেগে উঠল। নিজের অস্তিত্ব আর সৌহার্দ্যের সাথে সেই নিবিড় নৈকট্য অনুভব করতেই লজ্জায় তার সমস্ত শরীর উত্তপ্ত হয়ে উঠল। দ্রুত নিজেকে সরিয়ে নিতে চাইলেও সৌহার্দ্য একটা বাঁকা বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। এমন বানরের মতো জাম্পিং দিচ্ছ কেন, স্টুপিড, খেয়ে ফেলবো আমি তোমাকে। রীতি কোনো উত্তর করতে পারল না। তার লজ্জা যেন আজ সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। সারাদিন এই অসভ্য লোকটার সামনে যে পরিমাণ লজ্জায় পড়তে হলো তা ভাবতে গিয়েই তার গাল দুটো রক্তিম হয়ে বর্ণ ধারণ করলো। হৃদির এই লাজুক রূপ দেখে সৌহার্দ্য বিছানা ছেড়ে উঠতে উঠতে বিরক্ত হয়ে নির্বিকার কণ্ঠে বলল, এইটুকুতে এই অবস্থা? এমন হলে তো আমার ট্যাবলেটগুলো দুনিয়াতে এসে আমাকে পাপা না ডেকে দাদা ডাকবে, স্টুপিড। কথা বলেই সে আর কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে গেল। সৌহার্দ্যের যাওয়ার পথের দিকে তাকিয়ে হৃদি মুখটা বাঁকিয়ে আপন মনে বিড়বিড় করে উঠল, ছি, অসভ্য লোক। বউ তো মানে না, আবার কথায় কথায় বাচ্চার চিন্তা করে। দুনিয়াতে আসার আগে ওদের কি সব আজব নাম দিচ্ছে, বজ্জাত কোথাকার। নিজের মনের অভিযোগ করতে করতে বিছানা থেকে নামার সময় তার চোখ পড়ল পাশের রাখা বড় একটা প্যাকেটের উপর। কৌতূহল বশত প্যাকেটটা খুলতে হৃদির চোখ কপালে ওঠার জোগাড়। এই লোক যেন আস্ত একটা চকলেট আর চিপসের দোকানি ওর জন্য নিয়ে এসেছে, তাও আবার সেই ঠিক ফ্লেভারের চিপস গুলোই যা হৃদির সবচেয়ে প্রিয়। সৌহার্দ্য কিভাবে জানলো তার পছন্দের কথা? হৃদির মনটা অদ্ভুত এক ভালো লাগায় ভরে গেল, কিন্তু এখনো এইসব নিয়ে ভাবার সময় নেই। শরীরটা এখনো বেশ নাজেহাল। নিজেকে একটু সতেজ করার জন্য দরকার প্রয়োজনীয় জিনিস আর পোশাক নিয়ে হৃদি বাথরুমের দিকে পা বাড়ালো। রাত প্রায় 8টা। রিটি খাবার টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল, আর সোফায় বসে রিভা তন্ময় হয়ে টিভি দেখছিল। হঠাৎ কলিং বেলের তীক্ষ্ণ শব্দে বাড়ির নিস্তব্ধতা ভেঙে গেল। হাতের খাবার নামিয়ে রেখে রিদি দরজার দিকে এগিয়ে যেয়ে দরজা খুলতে তার গলার কাছে শব্দটা আটকে গেল। সামনের দৃশ্য দেখে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে আরবান, আর পাশে তার পাশে পিঠা। পিঠার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে সে অনেকক্ষণ ধরে কেঁদেছে। এত রাতে আরবান আর পিঠাকে একসাথে, তাও এমন বিধ্বস্ত অবস্থায় দেখে হৃদির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে দ্রুত এগিয়ে গিয়ে পিঠাকে এক হাতে পরম মমতায় জড়িয়ে ধরল। আরবানের দিকে তাকিয়ে সব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া কি হয়েছে? ওকে কোথায় পেয়েছো? ওর এমন অবস্থা কেন?
দিদির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আরবান বিরক্তিতে মুখটা ফিরিয়ে নিল। তার চোখ মুখে এমন এক আগ্নেয়গিরির মতো রাগ যে হৃদি আর দ্বিতীয়বার কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। পিঠাকে নিয়ে সে ধীরে ধীরে ভিতরে ঢুকলো। তক্ষুনি চেঁচামেচিতে বাড়ির সবাই দুটো ড্রয়িং রুমে এসে জড়ো হলো। সারহান চৌধুরী আরবানের দিকে তাকিয়ে শান্ত কিন্তু গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, মেয়েটাকে তোমার সাথে কেন? রিমা চৌধুরী মাত্রই ঘরে ঢুকেছিলেন, কিছু বলার জন্য মুখ খুললেন, কিন্তু তার আগে আরবানের গলার স্বর নামিয়ে অথচ তীব্র আর রাগের সংমিশ্রণে বলে উঠল, বিয়ে করেছি ওকে, ও এখন আমার স্ত্রী। আরবানের কথা শেষ হওয়ার আগেই রিমা চৌধুরী যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। ছেলের দিকে তেড়ে গিয়ে তিনি চিৎকার করে উঠলেন, কোথা থেকে কোন ফকিন্নি ধরে নিয়ে এসেছিস তুই? আমার বোনকে আমি কথা দিয়েছি শিফাকে তোর বউ করব, আর তুই কাউকে না জানিয়ে এমন একটা ফকির। রিমা চৌধুরীর অশালীন শব্দটা যেন হাওয়ার আগেই সারহান চৌধুরী গর্জে উঠলেন, আহ রিমা, চুপ করবে তুমি? কিন্তু রিমা চৌধুরী আজ বাঁধনহারা। তিনি ওনার কথাকে ২ পয়সার গুরুত্ব দিলেন না, বরং আরো তীব্র আক্রোশে গর্জে উঠলেন, কেন চুপ করবো আমি ভাইজান? এই বাড়ির ছেলেগুলোর কপালে কেন সব বেজন্মা আর ফকির মিসকিন জুটছে? রিমা চৌধুরীর অপমানজনক শব্দগুলো ঘরের বাতাসে এক বিষাক্ত বাতাবরণ তৈরি করলো। সায়েদা চৌধুরী যেন বজ্রপাতের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু পরক্ষণেই তার সমস্ত শরীর রাগে থরথর করে কেঁপে উঠল। তিনি রিমা চৌধুরীর দিকে আঙ্গুল উঁচিয়ে তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, ছোট, তোর অনেক কিছু আমি সহ্য করেছি, কিন্তু ওই ব্যাপারে একটা শব্দ উচ্চারণ করবি না। সাবধান, এর পরের বার ওই নোংরা শব্দটা মুখ থেকে বের করলে পরিণাম খুব ভয়াবহ হবে। সাহেদা চৌধুরীর এতটা রুদ্রমূর্তিতে সচরাচর দেখা যায় না। তার কণ্ঠে এমন এক কঠোরতা ছিল যে উপস্থিত সবাই যেন এক মুহূর্তের জন্য জমে গেল। হৃদি ভয় পেয়ে দ্রুত গিয়ে সাহেদা চৌধুরীর হাত চেপে ধরল। আমু প্লিজ শান্ত হন, আপনার শরীর খারাপ করবে। এসবের হইচইয়ের মাঝে সারহান চৌধুরী অত্যন্ত বিরক্ত ভঙ্গিতে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, সবাই শান্ত হও, যেটা হওয়ার তা হয়ে গেছে, নতুন করে অশান্তি করে কোনো লাভ নেই। সারহান সারবান চৌধুরীর এই উদাসীনতায় রিমা চৌধুরীর জেদ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। তিনি রাগে গজগজ করতে করতে বললেন, আমি এই বিয়ে মানি না, কিছুতেই না, বলে দাপাদাপি করতে করতে তিনি সেখান থেকে চলে গেল। তার পিছু পিছু আরবানও কারো দিকে তাকানোর প্রয়োজন বোধ না করে সোজা নিজের রুমের দিকে চলে গেল। ঘরটা মুহূর্তেই থমথমে হয়ে এলো। এক কোণে জড়সড় হয়ে বসে কাঁদছিল পিঠা, আর রিদি পরম মমতায় তাকে জড়িয়ে ধরে রেখেছে। সারহান চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে রিদির দিকে তাকিয়ে বলল, রিদি, ওকে তোর রুমে নিয়ে যা মা, এখন সব কথা শোনার সময় নয়, পরে সব শোনা যাবে, বলেই তিনি ভারী পায়ে সেখান থেকে চলে গেলেন। হৃদের মনের ভেতর তখন হাজারটা প্রশ্ন, কিভাবে কি হলো আরবান আর পিঠার জীবনে এমন কি ঘটে গেল যে আজ এই পরিস্থিতি? কখনো ওদের সম্পর্ক আছে মনে হয়নি, তাহলে কি হলো? কিন্তু পিঠা ফ্যাকাশে মুখ আর চোখের জল দেখে হৃদির বুকে মোচড় দিয়ে উঠল। এখনোই কিছু জিজ্ঞেস করার সাহস তার হলো না। মনের কৌতূহল মনেই চেপে রেখে পিঠার হাত ধরে সে আলতো করে নিজের রুমের দিকে পা বাড়ালো। ফ্ল্যাশব্যাক। হাসপাতাল থেকে ফেরার পথে হঠাৎ একটা তীব্র ব্রেক কষে গাড়ি থামালো আরবান। চোখের সামনে অন্ধকারে কেউ একজন প্রাণপণে দৌড়ে এসে তার গাড়ির সামনে উপর হয়ে ঝাঁপিয়ে পড়লো। সে দ্রুত গাড়ি থেকে বের হতে একজোড়া কাঁপতে থাকা হাত তার শার্টের কলারটা আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠল, প্লিজ ভাইয়া বাঁচান আমাকে, ওই জানোয়ারগুলোর হাত থেকে আমাকে বাঁচান। আবছা আলোয় নিজের বুকের উপর লেপ্টে থাকা মেয়েটিকে ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে আরবান তার দিকে তাকাতে ভুরু কুঁচকে গেল। মেয়েটিকে ঠিক কোথায় যেন দেখেছে, মনে করতে পারছে না সে। ওর ভাবনার মাঝে কয়েকটা বখাটে ছেলে ধেয়ে এলো। একজন খিস্তি মেরে বলে উঠলো, হিরো সেজে লাভ নাই ব্রো, মালটাকে আমাদের হাতে তুলে দে, চাইলে তুইও ভাগ নিতে পারিস। কথাটা কানে যেতে আরবানের ভেতরে সুপ্ত আগ্নেয়গিরিটা যেন জ্বলে উঠল। কোনো কথা না বলে তেড়ে গিয়ে সে ছেলেটার কলার চেপে ধরে মুহূর্তের মধ্যে কয়েকটা সজোরে ঘুষি বসিয়ে দিল। ছেলেগুলো দল বেঁধে আক্রমণ করলেও আরবান দমার পাত্র নয়। ছোটবেলা থেকেই ক্যারাটে চ্যাম্পিয়ন সে। হাতে পায়ের প্রতিটি চাল যেন নিখুঁত। মুহূর্তের মধ্যে বখাটেদের কয়েকজনকে আধমরা করে দিল সে। বাকিরা ভয়ে দিল চম্পট। ধুলো ছেড়ে আরবান মেয়েটির দিকে তাকিয়ে শান্ত কিন্তু গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, নাম কি, বাসা কোথায়, পৌঁছে দিই, আর এত রাতে রাস্তায় কি করছো? পিতা তখনও ভয়ে থরথর করে কাঁপছে। আমতা আমতা করে সে বলল, আমি আমি বাড়ি ফিরবো না ভাইয়া, আমার মামি একটা বুড়ো লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে, আমাকে জোর করে। পুরো কথা শেষ করার আগে ওই বখাটেদের ডেকে আনা স্থানীয় কিছু লোকজন
হইচই বাঁধিয়ে দিল। তারা আরবান ও পিঠার দিকে আঙ্গুল উঠিয়ে মিথ্যা অভিযোগে চিৎকার শুরু করলো, এই ছেলে এই মেয়েকে নিয়ে নোংরামি করছিল, আমরা বাধা দেওয়ায় আমাদের মেয়েরে এই অবস্থা করেছে। আরবান তেড়ে যেতে মুরব্বী নামধারী লোকগুলো আরো জোরালো প্রতিবাদ শুরু করলো। তাদের চিৎকারে মানুষের ভিড় পরিস্থিতি কমে হাতের বাইরে চলে যাচ্ছিল। আরবান কিছু বুঝে ওঠার আগে তাকে কণ্ঠাসা হয়ে করা হলো। একে তো সে একজন ডাক্তার, সমাজের চোখে তার পরিবারের সম্মান অনেক উঁচুতে। এই স্ক্যান্ডেল তার কেরিয়ার ও পরিবারের সম্মান দুটোই ধুলোয় মিশিয়ে দিবে। আর অন্যদিকে বিথার সেই অসহায় কান্নারত মুখটা আরবানের কঠিন হৃদয়ে কেমন এক মায়ার দাগ কাটল। সে বুঝতে পারলো এই মেয়েটিকে এখন একা ছেড়ে দেওয়া মানে তাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া। পরিস্থিতির চাপে কোনো উপায় না দেখে এক প্রকার বাধ্য হয়ে সে বিয়েটা করলো। পিথার জীবনের গল্পটা অনেক আগে থেকে বিষাদময়। 10 বছর বয়সে মাকে হারানোর পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎ মায়ের অকথ্য নির্যাতন সহ্য করতে না পেরে সে মামার আশ্রয়ে এসেছিল, কিন্তু সেখানেও শান্তি জোটেনি। মামা স্নেহশীল হলেও মামি তাকে কাজের মেয়ের মতো অবহেলা করত। প্রতি মুহূর্তে কটি কথা আর খাবারের খোঁটা শুনতে হতো। শেষমেশ টাকার লোভে বশবর্তী হয়ে তার 3 বাচ্চার এক বুড়োর সাথে বিয়ে ঠিক করলো পিঠার। অজানার উদ্দেশ্যে পালিয়ে আসে পিঠা, আর ঠিক তখনই পরে ওই বখাটেদের খপ্পরে। বর্তমান নিজের রুমে এসে পিঠার মুখ থেকে সবকিছু শোনার পর হৃদি পাথরের মতো স্তব্ধ হয়ে বসে রইল। পিঠা যখন ঝরঝর করে কেঁদে সব খুলে বলছিল কিভাবে মামি তাকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার ফোন দিয়ে এসেছিল, কিভাবে সে রাতের অন্ধকারে পান বাঁচিয়ে পালিয়ে এসেছিল, হৃদির বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। হৃদি জানতো পিঠার পরিবার খুব একটা সচ্ছল নয়। পিঠা বেশ কয়েকটা প্রাইভেট পড়াতো, পড়াশোনায় অসাধারণ মেধাবী হওয়ায় কলেজ থেকে অনেক সুযোগ সুবিধা পেত, কিন্তু পারিবারিক টানাপোড়েনে বা মামার বাড়ির অকথ্য নির্যাতনের কথা পিতা কোনো দিন হৃদির কাছে প্রকাশ করেনি। যে মেয়েটা সারাক্ষণ হাসি খুশি থাকতো, অকারণে দুষ্টুমি করে সবাইকে মাতিয়ে রাখতো, তার ওই হাসির আড়ালে যে একটা এতটা হাহাকার আর যন্ত্রণার সমুদ্র লুকানো ছিল তা হৃদি কল্পনাও করতে পারেনি। হৃদির নিজের কাছে নিজেকে আজ খুব ছোট মনে হচ্ছে। এত কাছের বন্ধু হয়েও সে কেন পিঠার চোখের গভীরে সেই চাপা কষ্টটা পড়তে পারলো না? যে মেয়েটা নিজের বুক ভরা কষ্ট চেপে রেখে হৃদির যে কোনো বিপদে পাশে এসে দাঁড়াতো, হৃদি যখন ভেঙে পড়তো পিঠা সুমিতাকে সান্ত্বনার চাদরে জড়িয়ে রাখতো। অথচ সেই মেয়েটার এত চাপা কষ্ট ছিল হৃদি কখনোই টের পেল না। আজ হৃদির মনে হচ্ছে সে বন্ধু হিসেবে ব্যর্থ। একরাশ অপরাধবোধ আর গভীর মায়া হৃদির চোখ দুটো ভিজে এলো। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে কিচেন থেকে খাবার নিয়ে এলো। পিঠার শুকনো ফ্যাকাশে মুখটা দেখে হৃদির বুকটা কেঁপে উঠলো। সে আলতো করে পিঠার মুখে খাবার তুলে খাইয়ে দিয়ে পিঠাকে ঘুমাতে বলে বের হলো। যাই হোক, এখন তার একটু হলেও শান্তি লাগছে। এবার অন্তত তার ভাইয়ের কাছে ভালো থাকবে। আরবানকে সে চেনে, রাগ পড়ে গেলে সব ঠিক হয়ে যাবে। রাত প্রায় 11টা। রিভা আর হৃদি সোফায় বসে মগ্ন হয়ে বাইক রেসিং দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে সৌহার্দ্য ঘরে প্রবেশ করলো। কারো দিকে না তাকিয়ে সে ডাইনিং টেবিলের কাছে গিয়ে এক গ্লাস পানি ঢেলে সবে মাত্র মুখে দিবে, ঠিক তখনই তার কানে ভেসে এলো তার বউয়ের সেই মিষ্টি কণ্ঠস্বর। জানো রিভা, আমার না বাইকার ছেলেগুলোকে মারাত্মক ভালো লাগে, উফ কি হ্যান্ডসাম। হৃদির বাক্যটি শেষ হওয়ার আগেই সৌহার্দ্যের হাতের গ্লাসটা ঠাস করে ডাইনিং টেবিলে রাখলো। শব্দটা এতই তীব্র ছিল যে হৃদি আর রিভা দুজনেই চমকে উঠলো। এতক্ষণ টিভিতে এত মগ্ন ছিল যে সৌহার্দ্য যে কখন ঘরে এসে দাঁড়িয়েছে তারা কেউ টেরই পায়নি। সৌহার্দ্য এখন রাগে ফুঁসছে, তার রক্তচক্ষু যেন হৃদিকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য স্থির হয়ে আছে। হৃদি ভুরু কুঁচকে আবার অবাক হয়ে তাকিয়ে রইল। সে কিছুই বুঝতে পারছে না সৌহার্দ্য হঠাৎ এত ক্ষেপে গেল কেন। সৌহার্দ্য কোনো কথা না বলে রাগে তিত্তির মেজাজ নিয়ে দপদপ পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এদিকে রিভা আর হৃদি একে অপরের দিকে তাকিয়ে একদম আহাম্মক বনে বসে রইল। সৌহার্দ্য রুমে ঢুকে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। রাগে ক্ষোভে তার চোয়াল শক্ত হয়ে আছে। কোনো দিকে না তাকিয়ে সে দ্রুত হাতে ফোনটা বের করে ফারিসকে কল দিল। ওপাশ থেকে ফোন রিসিভ হওয়ার সাথে সাথেই সৌহার্দ্য কোনো ভনিতা না করে তপ্ত কণ্ঠে হুঙ্কার ছেড়ে বলল, 8 ঘন্টার ভিতরে আমার বাড়ির সামনে একটা বাইক চাই, দেশের মার্কেটের বর্তমানে হাই রেঞ্জের যেটা আছে সেটাই। এত রাতে সৌহার্দ্যের এমন অদ্ভুত আবদার শুনে ফারিস হতভম্ব। এমনিতেই আজ দলের অভ্যন্তরীণ ঝামেলায় তার মেজাজটা তুঙ্গে, তার উপর সৌহার্দ্যের এই অযৌক্তিক বায়না শুনে সে বিরক্তি চেপে রাখতে পারল না।
ফারিস টিপ্পনি কেটে বলল, শালা বউ তো মানিস না, এখন আবার কোন বেডিকে নিয়ে এত রাতে বাইকে ঘোরার শখ হলো তোর? সৌহদ্দের চোখে মুখে এখন ঘোর বিরক্তি। সে দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে শুধু বলল, তোকে যেটা বলা হয়েছে সেটা কর ইডিয়েট। বলে ঠাস করে ফোনটা কেটে দিল সে। ওপাশে ফোনটা হাতের মুঠোয় নিয়ে ফারিস দাঁতে দাঁত চিপে গজগজ করতে লাগলো, শালা ভেজা বিড়াল। শারহান চৌধুরী কি খেয়ে যে এমন অদ্ভুত একটা প্রোডাক্ট জন্ম দিয়েছে, মাথাটা পুরোপুরি আওলা। সৌহার্দ্যকে মনে মনে গালমন্দ করতে করতে সে বাধ্য হয়ে হাইরেঞ্জ বাইকের সন্ধানে বের হয়ে গেল। সৌহার্দ্য ফারিসের ফোনটা কেটে দিয়ে আগ্নেয়গিরির মতো মুহূর্তেই নিচে নেমে অগ্নিমূর্তিতে নিচে নেমে এলো। রিদি আর রিভা তখনও টিভির সামনে সন্মোহিতের মতো বসে। সৌহার্দ্য কোনো কথা না বলে সরাসরি সোফার সামনে গিয়ে রিমোটটা নিয়ে ঠাস করে টিভিটা বন্ধ করে দিল। রিভার দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, এত রাতে না ঘুমিয়ে এসব কি দেখছিস? ঘুমাতে যায় স্টুপিড। ভাইয়ের মেজাজ দেখে রিভা আর কোনো কথা বাড়ালো না, বরং তড়িঘড়ি করে নিজের রুমের দিকে সরে পড়ল। রিভা চলে যেতে এই সৌহার্দ্য তার জ্বলন্ত দৃষ্টি রিদির উপর নিক্ষেপ করলো। রাগী গলায় বলল, পড়াশোনা বাদ দিয়ে এসব কি দেখছো? যাও বই নিয়ে আমার রুমে এসো। সৌহদ্দের এই হুকুম শুনে রিদির মেজাজও বিকে গেল। সে রাগে গজগজ করতে করতে চিবিয়ে চিবিয়ে বলল, অসভ্য লোক, মুখে একটু মধু নিয়ে কথা বললে কি হয়, আপনার জাত যাবে? রিদির কথা শুনে সৌহদ্দ এক মুহূর্তের জন্য থেমে গেল। সে ঠোঁট কামড়ে রিদির পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে স্ক্যান করতে লাগলো। রিদির তার এই রহস্যময় দৃষ্টির মানে বোঝার চেষ্টা করে ভুরু কুঁচকে তাকালো। হঠাৎ সৌহদ্দ ওর দিকে একটু ঝুঁকে নেশালো গম্ভীর কণ্ঠে বলল, শুধু মধু মিশিয়ে কথা কেন, মধুর সাথে আরো অনেক কিছু করতে ইচ্ছে হয়। ইউ এগ্রি? বলে চোখ টিপে এক অদ্ভুত ইশারা করলো সে। সৌহদ্দের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে রিদি যেন পাথরের মতো জমে গেল। তার চোখে মুখে তখন লজ্জার মিশ্রিত কোদ। দাঁতে দাঁত চেপে বলল, লুচ্চা লোক, নজর ঠিক করুন, বেহায়া নির্লজ্জ ডাক্তার। বলেই সে হনহনিয়ে চলে যেতে চাইল, কিন্তু সৌহার্দ্য পেছন থেকে শান্ত কিন্তু গম্ভীর গলায় ডেকে উঠল, আমার খিদে পেয়েছে, খাবার দিয়ে যাও। রীতি বিরক্তিতে কপাল কুঁচকে ফিরে বলল, আমাকে বউ মানেন না, আবার হুকুম করেন কেন, অসভ্য লোক। সৌহার্দ্য তার দিকে এগিয়ে এলো, একদম কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, বউ মানলে তো আরো অনেক দায়িত্ব পালন করতে হবে, করতে পারবে সেগুলো? সৌহার্দ্যের কথার গভীরতা এবং তার ছোঁয়া হৃদির স্নায়ুতে এক তীব্র শিহরণ জাগালো। সে নাকমুখ কুঁচকে দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়ালো। এই অসভ্য মানুষটার সাথে কথা বলা মানে নিজেকে লজ্জার চরম সীমানায় নিয়ে যাওয়া। ডাইনিং টেবিলে খাবার সাজাতে সাজাতে সে দেখলো সৌহার্দ্য এসে বসেছে। সৌহার্দ্যের হৃদির দিকে ভুরু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, খেয়েছো? হৃদি কোনো কথা না বলে শুধু উপর নিচ মাথা নাড়ালো। খেতে খেতে সৌহার্দ্য নিস্পৃহ গলায় বলল, কাল আমার সাথে ডাক্তারের কাছে যাবে, এত অস্বাভাবিক পেট ব্যথা হওয়া একদম ঠিক না। দিদি এবারও কোনো উত্তর দিল না। সৌহার্দ্য খাওয়া শেষ করে সোজা নিজের রুমে চলে গেল। দিদিও নিজের রুমের দিকে পা বাড়ালো। সকাল প্রায় 8টা। সারা রাত রিদি আর পিঠা নিজেদের কথা কষ্ট আর অনুভূতির আদান প্রদান করে কাটিয়ে দিয়েছে রাতটা। তাই ঘুমটা আজ দেরিতেই ভেঙেছে। রেডি হয়ে রিদি যখন পিঠার দিকে তাকালো, চোখে একরাশ মমতা আর উদ্বেগ নিয়ে সে মৃদু স্বরে বলল, তোর আর যাওয়ার দরকার নেই, এমনিতে পরিস্থিতি ঠিক নেই, তার মধ্যে তোর দরজাল শাশুড়ি কি বলে ঠিক নেই। পিঠাও হৃদির উদ্বেগটুকু বুঝতে পেরে মাথা নেড়ে সম্মতি জানালো। হৃদি নিচে নেমে আমেনা খালাকে পিঠার খাওয়ার ব্যবস্থা করতে বলে দ্রুত পায়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। গেটের সামনে আসতেই হৃদি যেন পাথরের মতো জমে গেল। গেটের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। তার পাশে চকচক করছে সেই বিশাল দানবীয় বিএমডাব্লিউ এম 1000 RR বাইক। সৌহার্দ্য বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইলে কি যেন টাইপ করছে। পরনের লেদার জ্যাকেট বুকের কাছে সামান্য খোলা, ভেতরে টি শার্ট আর কালো কার্গো প্যান্ট, চোখে সানগ্লাস। সূর্যের আলোয় তাকে অবিকল কোনো বলিউড হিরোর মতো লাগছে। আজ যেন তার সুদর্শনতা কয়েক গুণ বেশি প্রকট। নিধির চোখের পলক যেন পড়ছেই না। এই অসভ্য লোকটা যে এতখানি সুদর্শন তা সে এতদিন খেয়ালই করেনি, করার কথাও নয়, কারণ তাদের কথোপকথন মানেই তো ঝগড়া আর চিৎকার। এসব ভাবনার মাঝে রিদির হঠাৎ গতকাল রাতের কথা মনে পড়ে গেল। তার মানে এই লোক এই জন্য এত তেজ দেখিয়েছে। রিদি কিন্তু একটা কিছু ভেবে মুখ বাঁকিয়ে সৌহার্দ্যের পাশ কাটিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটা রিকশায় উঠে বসলো। সৌহার্দ্যকে শুনিয়ে শুনিয়ে বলল, ওফ, রিকশায় চড়তে যা ভালো লাগে, আমার ভীষণ পছন্দের, আর রিকশাওয়ালা মামাগুলো তো জোস।
বলেই রিক্সাওয়ালাকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি চলুন মামা, না হলে আমার ইন্নালিল্লাহি হয়ে যাবে। সৌগত এতক্ষণ ভাব আর নিষ্ক্রিয়তায় মোবাইলে তাকিয়েছিল। হঠাৎ রিদির এই অদ্ভুত আচরণ আর কথাগুলো কানে যেতেই সে চমকে চোখ তুলে তাকালো রিদির দিকে। সৌগত তার দিকে তাকাতে সে দাঁত বের করে একটা হাসি দিল। রিদির সেই চাহনি আর কথার মারপ্যাচ সৌহদ্দের বুঝতে বাকি রইল না রিদি কি বোঝাতে চাইছে। কিন্তু ততক্ষণে রিকশাটা অনেক দূরে এগিয়ে গেছে। সেদিকে তাকিয়ে সৌহার্দ্যের চোয়াল শক্ত হয়ে উঠল। তার চোখে তখন আগুনের হলকা। রিদি চলে যাওয়ার পথের দিকে সে এমন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল। রিকশাটি চোখের আড়ালে মিলিয়ে যেতেই সৌহার্দ্যের রকচটা মেজাজের পারদ যেন মুহূর্তেই হিমাঙ্কের নিচে নেমে এলো। হ্যান্ডেলে রাখা তার শক্ত মুষ্টিবদ্ধ হাতজোড়া থরথর করে কাঁপছে। আঙুলের গিঁটগুলো সাদাটে হয়ে গিয়েছিল রাগের তীব্রতায়। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে বাইকটা সজোরে আছাড় মারল কংক্রিটের মেঝেতে। ধাতব দেহটার আর্তনাদ গ্যারেজের দেয়ালে প্রতিধ্বনিত হলো। কিন্তু সৌহদ্দের তাতে বিকার নেই। চোখ দুটো বন্ধ করে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিল। ভেতরে জ্বলতে থাকা দাবানলটা নিভিয়ে ফেলার এক ব্যর্থ চেষ্টা। এরপর আর এক মুহূর্ত দেরি না করে হন হন করে হেঁটে গিয়ে নিজের গাড়িটা গ্যারেজ থেকে বের করে স্টার্ট দিল। ইঞ্জিনের গর্জনের সাথে সাথে ঝড়ের বেগে সে গেট দিয়ে বেরিয়ে গেল। পুরো ঘটনাটি এতক্ষণ এক কোণে কুঁকড়ে দাঁড়িয়ে দেখছিলেন বাড়ির বৃদ্ধ দারোয়ান। তার চোখে মুখে তখনও ভয়ের রেশ। সৌহদ্দের গাড়িটা চোখের আড়াল হতেই সে নিঃশব্দে এগিয়ে এলো পড়ে থাকা বাইকটির দিকে। বাইকটির ডান পাশের আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেছে। বডিতেও লেগেছে গভীর ক্ষত। দুশ্চিন্তায় কপালে ভাঁজ ফেলে সে দীর্ঘশ্বাস ফেলল। সৌহদ্দের রাগের আগ্নেয়গিরি হয়ে ছোটা দেখে মনে মনে ভাবল, আহা, ছোট ছাড় কেন যে এমন বারুদের বস্তা হয়ে থাকে। মানুষটা কি সুন্দর, কিন্তু রাগের মাথায় নিজের এত দামি বাইকটার কি দশাটাই না করলো। লোকটা আলতো করে ভাঙা কাচের উপর হাত বুলিয়ে সে খুব সাবধানে বাইকটিকে টেনে হিঁচড়ে গ্যারেজের এক কোণে রেখে সরিয়ে রাখলো। ক্লাস শেষ করে ক্যান্টিনের এক কোণে জটলা পাকিয়েছে বসেছে রিদি, সুমি আর সায়েম। রিদি ওদের কাছে কাল রাতের আরবান আর পিঠার সব কথা খুলে ফেলেছে। পিঠার এমন কষ্টের কাহিনী শুনে ওরা যেমন ব্যথিত হলো, তেমনি আরবানের কাছে সে ভালো থাকবে এই ভেবে কিছুটা স্বস্তিও পেল। কিন্তু সুমি হঠাৎ চিন্তিত কণ্ঠে বলে উঠল, আমার ভাই ভয় হচ্ছে নাকি আর জানি। আবার সৌহদ্দ স্যারের মতো ঘাড় হয় তারই তো ভাই। সুমিদের কথায় সায়েম তার স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, আরে ভাই, চাপ নিস না। ওই খাটাস এক পিস আছে দুনিয়াতে, ওনার মতো হবে না নিশ্চিত। সায়েম আর সুমির কথার মাঝে রিদি একদম চুপ। ইদানিং সৌহদ্দের আচরণ ওর কাছে বড় রহস্যময় ঠেকছে। মুখে যত নাটক আর কঠোরতার মুখোশী থাকুক, ভেতরে ভেতরে লোকটা যে তার প্রতি একটু হলেও দুর্বল, রিদির অবচেতন মন বারবার সে কথাই বলছে। যদিও এটা কেবল ওর ধারণা, তবুও ওই লোকটার মতিগতির কোনো নিশ্চয়তা নেই। রিদি আর চোখে বাইরের দিকে তাকিয়ে ভাবলো, অসভ্য লোকের মুডটা বনু বিড়ালের মতো। কখন শান্ত থাকবে আর কখন বা থাবা বসাবে কেউ জানে না। ওরা যখন ক্যান্টিন থেকে কথা বলতে বলতে কলেজের গেটের দিকে এগিয়ে আসছিল, ঠিক তখনই তুলিকার বিষাক্ত কণ্ঠস্বর ওদের পথ আগলে দাঁড়ালো। রিদির দিকে তাকিয়ে ব্যঙ্গমাখা এক কুটিল হাসি হেসে সে বলে উঠল, বাহ, তোমার উপর তো দেখছি প্রফেসরের ভীষণ মায়া। একেবারে নিজের কেবিনে নিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। আজও দেখলাম ক্লাসে তোমার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়া বোঝাচ্ছে। কি দিয়ে বশ করলে বলো তো? সুমি কিছু বলতে গিয়েও থেমে গেল। রিদি তার হাতটা শক্ত করে চেপে ধরার কারণে। সে শান্ত পায়ে তুলিকার দিকে এক পা এগিয়ে গেল। রিদির চোখের ভেতর তখন এক অদ্ভুত তেজ। সে খুব শান্ত অথচ ধারালো স্বরে বলল, আমার প্রেমের মধু দিয়ে বশ করেছি গো। শুধু শরীর ঘেঁষে না, প্রয়োজনে একদম প্রফেসরের কোলে উঠে বসে থাকবো। তোমার তাতে কি প্রবলেম আছে? তুলিকার রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে উঠল, তোমাদের মতো মেয়েরা আর কি পারবে? নিজের শরীর বিড়িয়ে দিয়েই তো সুবিধা ভোগ করো। তুলিকার মুখ থেকে এমন অশালীন মন্তব্যের বিষ যখন বেরোলো, হৃদির শরীরের প্রতিটি রক্তকণিকা যেন রাগে টকবক করে ফুটতে লাগলো। সে দাঁতে দাঁত চেপে গভীর স্বরে বলল, ভদ্রভাবে কথা বলো। ক্লাসমেট হিসেবে আজ তোমার অনেক বাজে কথা হজম করেছি, কিন্তু আর একটা বাজে কথা যদি মুখ থেকে বেরোয়। দিদির কথাটা শেষ হওয়ার আগে তুলিকা আঙ্গুল উঁচিয়ে আস্ফলন শুরু করলো, এই মেয়ে কার সামনে তেজ দেখাচ্ছ? জানো, আমার বাবা চাইলে তোমাকে একদিনের মধ্যে কলেজ থেকে বের। তুলিকার কথাটি মাঝপথে যেন হিম হয়ে গেল।
পেছন থেকে ভেসে এলো এক গুমোট গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর, যা পুরো চত্বরকে স্তব্ধ করে দিল। আপনার বাবা চাইলে কি? আমাকে বলুন মিস, হোয়াট এভার। ওরা চমকে পেছনে ফিরতেই দেখলো প্যান্টের পকেটে হাত গুজে স্থির দৃষ্টিতে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। তার চাহনি হৃদির উপর নিবদ্ধ থাকলেও প্রশ্নটা সে করেছে তুলিকাকে। এই মুহূর্তে সৌহার্দ্যের উপস্থিতি কল্পনাও করেনি তুলিকা। তার গায়ের রক্ত যেন ভয়ে হিম হয়ে গেল। সৌহার্দ্য হঠাৎই অগ্নি ঝলসানো কণ্ঠে গর্জে উঠল, স্পিক আপ। তার সেই বজ্র কঠিন আওয়াজে আশেপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রী তো বটেই, এমনকি রিদিয়ার সুমিও ভয়ে কেঁপে উঠল। তুলিকে আমতা আমতা করে তোতলানো স্বরে বলল, স্যার, এই মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করেছে তাই। সৌহার্দ্য ওর দিকে ফিরেও তাকালো না। সে রিদির দিকে এক পা এগিয়ে এলো, তারপর তুলিকার দিকে স্থির জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে এক মুহূর্ত পরেই ধমকে উঠল, সে সরি টু হার। সৌহার্দ্যের চোখের ওই অশুভ সংকেত দেখে তুলিকা ভয়ে থরথর করে কাঁপছিল। মাথা নিচু করে কোনো মতে বলল, সরি। কিন্তু সৌহার্দ্য যেন বিরক্তিতে নাক মুখ কুঁচকে উঠল। পরক্ষণে শীতল কণ্ঠে বলল, উহো, পছন্দ হয়নি। তুলিকা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সরি আবার পছন্দ মতো বলতে হয় নাকি? তার সেই দ্বিধার মাঝেই সৌহার্দ্য গমগম স্বরে নির্দেশের স্বর ভেসে এলো, কানে ধরে বলবে, সরি, আমাকে মাফ করে দাও। তুমি নেক্সট টাইম প্রফেসরের কোলে চড়ে বসে থাকলেও আমি তাকাবো না। দেন শুরু করো, হারি আপ। সৌহার্দ্যের রসিকতায় সায়েম খিলখিল করে হেসে উঠল, কিন্তু পরক্ষণে সৌহার্দ্যের সেই গম্ভীর শান্ত অথচ গভীর তীক্ষ্ণ চাহনি দেখে তার হাসি যেন মাঝপথেই থমকে গেল। অন্যদিকে তুলি রাগে গজগজ করতে করতে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও কান ধরে সৌহার্দ্য শিখিয়ে দেওয়া সেই অদ্ভুত কথাগুলো আওড়ালো। কিন্তু সৌহার্দ্যের যেন মন ভরল না। অদ্ভুত এক জেদ চেপে বসলো মাথায়। মেয়েটিকে দিয়ে একই কথা কয়েকবার বলিয়ে তবেই সে ক্ষান্ত হলো। এমন দৃশ্যটা এমন যেন কোনো এক রোবটের নিয়ন্ত্রণ তার হাতে। এরপর সৌহার্দ্য এক পলক নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে স্থিরভাবে রিদির দিকে ফিরল। শান্ত গলায় জিজ্ঞেস করলো, তুমি কি একাই যেতে পারবে নাকি আমি দিয়ে আসবো? রিদি দ্বিধা কাটিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো, সে পারবে। সৌহার্দ্য তখন হাসপাতালের কয়েকটা এমার্জেন্সি রুগী ছিল, তাই সে ড্রাইভারকে ফোন করে আসতে বলল। বিষয়টি দেখে রিদি খুব নিচু গলায় বলল মিনমিনিয়ে, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি রিক্সাতেই চলে যেতে পারবো। হৃদির কণ্ঠস্বর কানে যেতেই সৌহার্দ্য যেন ক্ষণিকের জন্য থমকে গেল। তার মেজাজের পারদ এক নিমিষে চড়ে বসলো। খুব কড়া গলায় সে নির্দেশ দিয়ে বলল, তোমার জন্য আজ থেকে রিক্সা নিষিদ্ধ। সৌহার্দ্যের হঠকারী সিদ্ধান্তে হৃদি পাথর হয়ে দাঁড়িয়ে রইল। বুঝতে পারছে না মানুষটাকে কি বলে সম্বোধন করবে। পরিস্থিতিটা এমন যে বাংলার সিনেমার নায়িকার মতো কোনো গাছে গিয়ে সজোরে মাথা ঠুকে স্মৃতিশক্তি হারিয়ে ফেললেই যেন এই যন্ত্রণা থেকে মুক্তি মেলে। কি এক অদ্ভুত মানুষের পাল্লায় যে পড়ল সে। রিদি সেই হতভম্ব অবস্থার মাঝে ড্রাইভার গাড়ি নিয়ে হাজির হলো। সৌহার্দ্য আর দেরি না করে রিদিকে গাড়িতে তুলে ড্রাইভারের সাবধানে যেতে বলে সে হাসপাতালের দিকে পা বাড়ালো। বিকেল গড়িয়ে 4টা বেজে গেছে। কলেজ থেকে ফিরে ক্লান্ত হৃদি না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙলো পেটের ভেতর চিনচিনে খিদের জ্বালায়। ড্রয়িং রুমে দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতেই হঠাৎ একজোড়া বলিষ্ঠ হাত তাকে দেয়ালের সাথে চেপে ধরল। আকস্মিক ধাক্কায় হৃদির বুকের ভেতর ধক করে উঠল। ভয়াত্ম চোখে উপরে তাকাতে দেখলো সৌহার্দ্য ওর দিকে কেমন অদ্ভুত এক ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। হৃদি দ্রুত চোখ নামিয়ে কাঁপা গলায় বলল, আচ্ছা ছাড়ুন, অসভ্য লোক। সৌহার্দ্য নড়ল না, বরং আরো 1 ইঞ্চি এগিয়ে এলো। তার কণ্ঠস্বর এখন আরো গম্ভীর। কি যেন বলছিলেন তখন ম্যাডাম? দিদি তোতলাতে তোতলাতে বলল, কখন? সৌহার্দ্যের শরীরের নৈকট্যে দিদির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওদের মাঝে এখন 1 ইঞ্চির ব্যবধানও নেই। লজ্জা আড়ষ্টতায় হৃদির মুখ দিয়ে কথা সরছে না। সে কোনো মতে মাথা অন্যদিকে ঘুরিয়ে মিনমিনিয়ে বলল, প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেলবে। দিদি তার দুহাতে সৌহার্দ্যকে সরানোর চেষ্টা করলো, কিন্তু সে যেন এক অটল পাহাড়। এক চুলো নড়ল না সে। সৌহার্দ্যের কণ্ঠস্বর এখন নেশাতুর, আসুক, আগে বলো সকালে কি বলেছিলে। দিদি কাঁপা কাঁপা গলায় বলল, আপনাকে বলিনি আমি। সৌহার্দ্যের নজর আটকে গেল হৃদির থরথর করে কাঁপতে থাকা ঠোঁটের উপর। হৃদিকে ভয় দেখানোর জন্য এই নাটক শুরু করলেও এখন সে নিজেই যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আবেগের অতল গহ্বরে ডুবে গিয়ে সে যখন হৃদির ঠোঁটের কাছাকাছি এগিয়ে এলো, ঠিক তখনই পেছন থেকে এক ঝটকায় সব ছন্দপতন ঘটল। কারো গলা খাকারির শব্দে সৌহার্দ্যের তড়িৎ বেগে সরে দাঁড়ালো। সামনে আরহানকে দাঁড়িয়ে থাকতে দেখে সৌহার্দ্যের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। আরহান তাদের দিকে তাকিয়ে টিপ্পনি কেটে বলল,
বউকে মানতে পারিস না বলেই বাড়ির এত সুন্দর রুম ফেলে চিপাচাপায় প্রেম করতে হয়। আরহানের কথা শুনে রিদির মনে হলো মেঝেটা যদি এই মুহূর্তে দুই ভাগ হয়ে যেত, সে এর মধ্যেই ভেতরেই ঢুকে যেত। এই অসভ্য লোকটার জন্য বারবার তাকে সবার সামনে লজ্জায় পড়তে হয়। সৌহার্দ্য বিরক্ত মুখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আশ্চর্য, বাজে বকছিস কেন? ওর চোখে কি যেন একটা পড়েছিল, সেটাই চেক করছিলাম। আরহান ছোট ভাইকে আর বিব্রত করলো না। হাসতে হাসতে চলে যাওয়ার সময় বলল, ওকে, কন্টিনিউ। আরহান চলে যেতে রিদি রাগে ফুঁসতে ফুঁসতে সৌহদ্দের দিকে তাকিয়ে বলল, নির্লজ্জ, বেহায়া, অসভ্য লোক। সৌহদ্দ আগের মতোই বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, স্টক থেকে নতুন কোনো শব্দ আনার চেষ্টা করো, স্টুপিড। বলেই টেবিলের উপর রাখা ফাইলটা তুলে নিয়ে কোনো দিকে না তাকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সৌহদ্দের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে দিদি বিড়বিড় করে বলল, বউ মানি না, বউ মানি না বলে আবার প্রেম দেখাতে এলে এমন জায়গায় উষ্টা দেব না যে সারা জীবন মনে রাখবে, অসভ্য লোক কোথাকার। বলেই সৌহদ্দের যাওয়ার পথে তাকিয়ে ভেঙচি কেটে রান্নাঘরের দিকে পা বাড়ালো। রাত তখন প্রায় 8টা। রিদি আর পিঠার পড়ার টেবিলে মগ্ন। এমন সময় হঠাৎই ঝড়ের বেগে ঘরে ঢুকলো রিভা। দুজনকে টেনে উঠে এসে মিষ্টি করে হেসে বলল, ভাবিরা চলো চলো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। রিদি ভুরুকুচকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসের সারপ্রাইজ, কি হয়েছে? রিভা রহস্যময় হাসি দিয়ে উত্তর দিল, আগে চলোই না, গেলেই বুঝবে। বলেই সে দুজনকে টেনে নিয়ে ড্রয়িং রুমের দিকে গেল। সোফায় বসে আছে বছর 20-22 বয়সী এক যুবক, চেহারায় রায়দা শেখের সাথে বেশ মিল। রিভা উত্তেজিত হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া দেখো কারা এসেছে। রিভান রিদিকে চিনতে পারলো। মায়ের ফোনের গ্যালারিতে রিদির ছবিতে ভরা, এমনকি তাদের দুই ভাই বোনের ছবির চেয়েও রিদির ছবি সেখানে বেশি। দিদিও তাকে দেখে হেসে এগিয়ে গেল, কুশল বিনিময় করলো। এরপর পিঠার সাথেও পরিচয় করিয়ে দিল রিভানকে। রিদি আরো বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে সোজা রান্নাঘরের দিকে ছুটলো কিছু নাস্তা তৈরি করতে। সাথের থেকে জানতে পারলো ফাহানের বিয়েতে যোগ দিতে এসেছে রিভান। সবাই মিলে একসাথে এই বাড়ি থেকে বিয়ের বাড়িতে যাবে তারা। আর রায়দা শেখও আজ সকালে এখানে এসেছে। খুব অল্প সময়ের মধ্যে রিভানের প্রাণবন্ত ও ছটফটে স্বভাবের কারণে রিদি আর পিঠার সাথে তার বেশ ভালো ভাব জমে উঠল। পিঠা বসে আছে রিদির ঘরে। সে এখন বাড়ির পরিবেশের সাথে মোটামুটি মানিয়ে নিলেও রিমা চৌধুরীর তিক্ত ব্যবহার তাকে বড্ড পোড়াচ্ছে। সুযোগ পেলেই তিনি যা তা কথা শুনিয়ে যান, আর পিঠা শুধু কষ্টগুলোকে বুকের ভেতর চেপে রেখে একচিলতে হাসি দিয়ে তা মেনে নিচ্ছে। রিভানের সাথে আড্ডা শেষ করে কিছুক্ষণ আগে এসেছে সে একটা বই নিয়ে একা বসে আছে। চোখের সামনে বইয়ের অক্ষরগুলো থাকলেও মনে পড়ে আছে বিষণ্ণতায়। পড়াগুলো যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। মনের কোণে বারংবার একটি প্রশ্ন, আরবান কি সত্যি তাকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নেবে? এত বড় ধনাঢ্য পরিবারের সাথে কি সে মানানসই? এমন হাজারো দোলাজলের মাঝে হঠাৎ দরজায় কারো উপস্থিতি টের পেল সে। আরবান গলা খাকারি দিয়ে তার মনোযোগ আকর্ষণ করলো। আরবানকে দেখে পিঠা বইটা রেখে উঠে দাঁড়ালো, কিন্তু আরবান শান্ত গলায় বলল, প্রয়োজন নেই, বসো তুমি। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? পিঠা কথা খুঁজে না পেয়ে নিস্তব্ধ রইল, শুধু মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল। আরবান হাতের কিছু কাপড়ের প্যাকেট টেবিলের উপর রেখে সহজ স্বরে বলল, আজ রাতটা এখানেই থাকো, আমার নাইট ডিউটি আছে, হয়তো একা ভয় পেতে পারো, তবে কাল থেকে আমার রুমে শিফট হয়ে যেও। আর কিছু প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে জানিও, ঠিক আছে? আরবানের এমন সহজ সরল ব্যবহারে পিঠা বিস্ময়ে স্থবির হয়ে রইল। যে মানুষটাকে নিয়ে সে এত ভয় পাচ্ছিল, সেই মানুষটাই কত সহজে সবকিছু স্বাভাবিক করে দিচ্ছে। কোনো উত্তর না দিয়ে পিঠা কেবল সম্মতির মাথা নাড়ল। আরবান রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে একবার ফিরে তাকালো, মৃদু স্বরে বলল, এত নার্ভাস হওয়ার কিছু নেই। বিয়েটা যে পরিস্থিতিই হোক, তুমি আমার স্ত্রী, এটাই সত্যটা। এই সত্যটা মেনে নেওয়াটাই এখন শ্রেয়। কথাটুকু বলেই সে বেরিয়ে গেল। আরবান চলে যেতে পিঠার ঠোঁটে ফুটে উঠল এক চিলতে মিষ্টি হাসি। সে কল্পনাও করেনি আরবান এত তাড়াতাড়ি বিষয়টি সহজভাবে গ্রহণ করবে। নিস্তব্ধ ঘরের এক অদ্ভুত স্বস্তির নিঃশ্বাস ফেলে পিঠা অনুভব করলো জীবনের নতুন সমীকরণগুলো হয়তো ধীরে ধীরে গুছিয়ে আসছে। রাত তখন প্রায় 12টা। ড্রয়িং রুমের নীলচে আলো রিভা, পিঠা, রিদি আর রিভান টিভিতে খেলা দেখছে। ঘর জুড়ে আড্ডা আর হাসির রোল। রিদি সোফায় বসে, তার পাশে রিভান। কোনো এক মজার কথায় রিভান হেসে রিদির দিকে তাকিয়ে কিছু একটা বলছে, আর রিদিও খিলখিল করে হেসে তার সাথে তাল মিলিয়ে যাচ্ছে। ঠিক তখনই ঘরে ঢুকলো সৌহার্দ্য। নিজের স্ত্রীর
নিজের স্ত্রীর পান খোলা হাসির শব্দটা তার কানে যেতেই সে থমকে দাঁড়ালো। দৃষ্টি ঘুরিয়ে রিদি আর রিভানের দিকে তাকাতেই তার জল শক্ত হয়ে এলো। চোখে মুখে এক হিমশীতল কঠিন চাহনি। হঠাৎ সৌহদ্দের দিকে চোখ পড়তে রিভান হালকা হেসে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ভাইকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত স্বরে বলল, ব্রো কেমন আছো? তোমাকে খুব মিস করছিলাম। সৌহদ্দ তাকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে শান্ত অথচ গম্ভীর গলায় বলল, চল তোর সাথে কথা আছে বলেই সে সোজা সিঁড়ির দিকে পা বাড়ালো। রিভান ভাবলো হয়তো লন্ডনের বিজনেস নিয়ে কোনো জরুরি কথা হবে, যেটা এখন রিভানের উপর ন্যস্ত। যে কোনো প্রশ্ন না করেই সে কোনো প্রশ্ন না করে ভাইয়ের পিছু নিল। কিন্তু সৌহদ্দ যখন রুমের দিকে না গিয়ে ছাদের দিকে এগোতে দেখে, রিভানের কপালে ভাঁজ পড়ল। বিজনেস নিয়ে আলোচনা কি ছাদে করার মতো বিষয়? তবুও বড় ভাইকে ভয় পাওয়া রিভান কোনো দ্বিরুক্তি না করে তার পিছু পিছু ছাদে উঠে গেল। ছাদে পৌঁছাতেই সৌহদ্দ ঘুরে দাঁড়িয়ে গমগমে কণ্ঠে বলল, শুরু কর। বেচারা রিভান কিংকর্তব্য বিমূঢ়, কি শুরু করবে? ভাইয়ের স্বভাব সে জানে, সবসময় অর্ধেক কথা বলে। সে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, মানে কোন ব্যাপারে ব্রো? সৌহদ্দের গলার স্বর এবার রাগে কাঁপছে। এতক্ষণ আমার বউয়ের সাথে যেভাবে হেসে খেলে কথা বলছিলি, এখন আমার সাথে সেই একই উৎসাহে কথা বল। গো অ্যাহেড। রিভান যেন আকাশ থেকে পড়ল। কি অদ্ভুত বিপদে যে সে পড়েছে! ফারিস তাকে আগেই থেকে সাবধান করে, কিন্তু পরিস্থিতি যে এত ভয়াবহ হবে তা সে বুঝতে পারলে কখনোই এই বাড়িতে পা রাখতো না। সৌহদ্দের রাগী চোখের দিকে তাকিয়ে সে হাসার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু এমন গম্ভীর পরিস্থিতিতে কি জোর করে হাসি আসে? সে শুকনো ঢোক গিলে মিনতি ভরা গলায় বলল, সরি বউ, সত্যি বলছি এরপর থেকে আর ভাবির সাথে ওইভাবে কথা বলবো না। প্লিজ এবারকার মতো মাফ করে দাও। রিবানের সেই করুণ আর্তনাদ দেখে সৌহদ্দের মনে কোনো দয়া হলো কিনা তা বোঝার উপায় নেই। সে কোনো কথা না বলে ছাদের দরজা দিয়ে বেরিয়ে গেল। রিভান হাঁপ ছেড়ে বাঁচল। ভাবলো হয়তো ভাই দয়া করে তাকে মুক্তি দিল, কিন্তু পরক্ষণে এক বিকট শব্দে ছাদের ভারী দরজাটা বন্ধ হয়ে গেল। রিভান হতভম্ব হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। পরক্ষণে বুঝলো সৌহদ্দ বাইরে থেকে ছাদের দরজা আটকে দিয়ে চলে গেছে। সে হতাশ হয়ে ছাদের ফ্লোরে দপ করে শুয়ে পড়ল। দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, খালামণি, এই অদ্ভুত টাইপ প্রোডাক্ট তুমি কিভাবে ডাউনলোড করলে? এমন অদ্ভুত ভাইয়ের পাল্লায় পড়ে আজ তো আমার এখানেই রাত কাটাতে হবে। দীর্ঘশ্বাস ফেলে রিবান চোখ বুঝলো। দিদি গুনগুন করে গান গাইতে গাইতে করিডর দিয়ে নিজের রুমের দিকে এগোচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই পথ আগলে দাঁড়িয়ে পড়ল সৌহার্দ্য। এমন হুট করে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে রিদির কোমরে দু হাত রেখে বিরক্তি ভরা চোখে তাকালো। কিছুটা ঝংকার দিয়ে বলল, কি চাই আপনার? যখন তখন এমন ইফটিজারদের মতো পথ আগলে দাঁড়ান কেন? অসভ্য ডাক্তার। বইয়ের মুখ থেকে ইফটেসার তকমাটা শুনে সৌহার্দ্য যেন আকাশ থেকে পড়ল। 31+ বছরের এসে কোনো মেয়ের দিকে চোখ তুলে না তাকানো মানুষটা আজ নিজের বইয়ের কাছে ইফটেসার এর তকমা পেতে হলো। কি কপাল! হতভম্ব সৌহার্দ্য খুসখুস করে খুক খুক করে কেসে উঠল। পরিস্থিতি সামলে নিয়ে সে একটু সরে দাঁড়িয়ে বলল, আজ ক্লাসের যেগুলো বুঝিয়েছি সব টপিক বুঝেছো? দিদি কোনো কূটকৌশল না ভেবেই সরল মনে উত্তর দিল, বুঝেছি, কিন্তু একটাতে একটু সমস্যা হচ্ছে। সৌহদ্দ এবার অতি ভদ্রতার সাথে শান্ত গলায় বলল, ওকে, কাল তো বিয়েতে চলে যাব, পড়া হবে না, বই নিয়ে রুমে এসে বুঝিয়ে দিচ্ছি। বলেই সে রুমের দিকে সে গেল। রীতি বইটা বুকে আগলে সৌহদ্দের রুমের দরজার সামনে দাঁড়িয়ে ইতস্তত করছে। ভেতরে ঢুকবে কি ঢুকবে না এই নিয়ে তার চিন্তার শেষ নেই। লোকটার মাথা যে কোনো সময় বিগড়ে যেতে পারে, কখন যে আবার খেকিয়ে উঠবে তার ঠিক নেই। তার এই উকিঝুঁকির মাঝেই হুট করে সৌহদ্দ দরজা খুলে দিল। দিদি মাথাটা ঠেলে ভেতরে ঢুকিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে দরজাটা লক করে ফেলল। দিদি হকচকিয়ে গিয়ে বুকের উপর হাত চেপে ধরল। জোরে শ্বাস ফেলে বিরক্তির স্বরে বলল, উফ অফ, ভয় পাইয়ে দেন কেন অসভ্য ডাক্তার। সৌহদ্দ কোনো উত্তর দিল না। গম্ভীর মুখে বিছানায় বসে শুয়ে পড়ল। রিদির দিকে তাকিয়ে গমগমে স্বরে বলল, সেন্টার টেবিলের উপর উঠে কান ধরে দাঁড়িয়ে থাকো 2 ঘন্টা। কাম ডাউন, স্টার্ট নাও। রীতি যেন পাথর হয়ে গেল। এই লোক তাকে পড়া বুঝিয়ে দেওয়ার কথা বলে ডেকে এনেছে, আর এখন কিনা বলছে কান ধরে দাঁড়িয়ে থাকতে। এমন হঠকারী নির্দেশের কারণ না বুঝে রীতি কান রাগে নাক ফুলাতে শুরু করলো। সে তেজি গলায় বলল, কি জন্য আমি কান ধরবো? মিথ্যাবাদী লোক, পড়া বুঝিয়ে দেওয়ার নাম করে।
কথাটা শেষ করতে পারলো না। সৌহদ্দ দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, আমার সাথে তর্ক ছাড়া কি কথা বের হয় না? অন্য কারোর সাথে কথা বলার সময় তো ঘর কাঁপিয়ে হাসো। নিধি এবার স্তব্ধ হয়ে গেল, অবিশ্বাস্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। এই লোকটা কি পাগল? সে এখন পান খুলে হাসতেও পারবে না। দিদির চিন্তার সূত্র ছিঁড়ে সৌহার্দ্য ধমক দিয়ে উঠল, কি হলো? কথা কানে যাচ্ছে না, স্টুপিড! নিধি এক পলক দরজার দিকে তাকালো, ভাবলো এক দৌড়ে পালিয়ে যাবে, কিন্তু সৌহার্দ্য যেন তার মনের গলি গুজি আগেই থেকেই চিনে ফেলেছে। চোখ বন্ধ রেখে সে শান্ত গলায় বলল, ওদিকে তাকিয়ে লাভ নেই, ডোর লক করা। রিদি বুঝলো আজ সে পুরোপুরি ফাঁদে পড়েছে। রাগ, অভিমান আর চরম অস্বস্তি নিয়ে সে টেবিলের উপর গিয়ে উঠল। বাধ্য হয়ে কান ধরে দাঁড়িয়ে রইল ঠিকই, কিন্তু মুখটা ঘুরিয়ে নিল উল্টো দিকে। তার সর্বাঙ্গে তখন রাগ আর লজ্জায় এক মিশ্র অনুভূতি। সৌহদ্য আর চোখে একবার তাকালো, বুঝতে পারলো তার বউ এখন রাগে দাও দাও করে চলছে। তবুও ভুরুক্ষেপ না করে সে নিজের মোবাইলটা বের করলো, দিদিকে আরো একটু জ্বালানোর উদ্দেশ্যে। আশিক বানায় আপনি গানটা ছেড়ে দিয়ে শান্ত ভঙ্গিতে পায়ের উপর পা তুলে চোখ বুজে শুয়ে রইল। রিদির রাগে গা জ্বলে যাচ্ছে, ইচ্ছে করছে লোকটার মাথায় টেবিলের উপর রাখা বইটা দিয়ে একটা বাড়ি দেয়। কত বড় অসভ্য, এই অবস্থায় ফেলে রেখে কিনা আবার এমন বিচ্ছিরি একটা গান বাজাচ্ছে। টানা 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে রিদির পা ব্যথায় টন টন করে উঠছে, মনে হচ্ছে এখনই ভেঙে পড়ে যাবে। আর সহ্য করতে না পেরে চোখে জল নিয়ে সৌহদ্দের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে অনুরোধ করলো, এবারের মতো ছেড়ে দিন প্লিজ। জীবন থাকতে আপনাকে আর বিশ্বাস না মানে হেসে কেঁদে কোনো রকমে কারোর সাথে কথা বলবো না। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। ডাক্তার কানে যেতেই সৌহদ্দের দৃষ্টিতে এক মুহূর্তের জন্য বিদ্যুৎ খেলে গেল। সে চমকে তাকালে ঠিকই, কিন্তু পরক্ষণে মুখটাকে পাথরের মতো ভাবলেশীন করে ফেললো। খানিকটা সময় নিয়ে গলা খাকারি দিয়ে শান্ত গলায় বলল, ওকে ছেড়ে দেব, আরো 1 ঘন্টা 5 মিনিট বাকি। ওই হিসেবে তুমি আমাকে 65 বার আই লাভ ইউ এর অর্থ বলবে, পারবে? রিধি কথাটার গুট অর্থটা না বুঝে ব্যথার চোটে রাগে ফুঁসতে ফুঁসতে সে বলে উঠল, আশ্চর্য, এত বড় ডাক্তার হয়ে এই কথার অর্থ জানেন না? আমাকে কেন বলতে হবে? সৌহদ্দে বিরক্তর একটা ভঙ্গি করে বালিশে মাথা রাখলো, উদাসীন স্বরে বলল, ওকে, তুমি এইভাবেই দাঁড়িয়ে থাকতে চাইলে থাকো, আই হ্যাভ নো প্রবলেম। শাস্তিটা কমিয়ে দিতে চেয়েছিলাম বলেই সহজ একটা টাস্ক দিয়েছিলাম। যেহেতু তোমার পছন্দ হলো না, থাক, আমি ঘুমালাম, তুমি ওভাবে দাঁড়িয়ে থাকো। সৌহদ্দ পাশ ফিরে শুয়ে পড়ার উপক্রম করতে রিদি বুঝলো পায়ের ব্যথার 1 মিনিটও টেকা অসম্ভব। সে কোনো মতো নিজেকে সামলে নিয়ে দ্রুত বলে উঠল, বলছি বলছি, আপনি গণনা শুরু করুন। সৌহদ্দ ধীর স্থির ভঙ্গিতে ওর দিকে তাকালো, গলার স্বরে এক অদ্ভুত প্রশান্তি রেখে বলল, ওকে, স্টার্ট নাও। রীতি রাগ আর অভিমানের ঠোঁট উল্টে চোখ দিয়ে জল গড়িয়ে পড়া অবস্থায় গুনে গুনে 65 বার বলল, আমি তোমাকে ভালোবাসি। ওর বলা শেষ হতেই সৌহদ্দ স্থির দৃষ্টিতে কিছুক্ষণ হৃদির চোখের দিকে তাকিয়ে রইল, তারপর নিষ্পৃহ স্বরে বলল, আই ডোন্ট লাভ ইউ, নাও ফিনিশ, গেট আউট। কথাটা কানে যাওয়ার সাথে সাথে হৃদি ঝটকা খেয়ে দাঁড়িয়ে পড়ল। রাগে তখন তার শরীর কাঁপছে, সে চিৎকার করে বলতে গেল, অসভ্য লোক, আমি কখনো আপনাকে কথাটা শেষ করার আগে রিদি মাঝপথে থেমে গেল। তার মনের কোণে একটা বিদ্যুৎ চমকের মতো উপলব্ধি হলো, তার মানে এই লোক তাকে এতক্ষণ বোকা বানিয়ে। ভাবতেই রিদি হতভম্ব হয়ে সৌহদ্দের দিকে তাকিয়ে রইল। চলবে।